আমরা দাঁড়িয়ে আছি মহারানী হেমন্ত কুমারীর বাসভবনের সামনে। এবারের কন্টেন্টের তথ্য অনেক বেশি এবং তা একবারে দেওয়া সম্ভব না, এই জন্যই এটা কয়েকটি পর্বে দিব। আজ তার প্রথম পর্ব। আমরা কিন্তু গল্পে গল্পে পৌঁছে যাচ্ছি পুঠিয়াতে। পুঠিয়া রাজবাড়িতে আপনি যদি যেতে চান, বাংলাদেশের যে প্রান্ত থেকেই আপনি আসেন না কেন, তাহলে অবশ্যই আপনাকে পুঠিয়া উপজেলা শহরে আসতে হবে। আমরা এখন পুঠিয়া উপজেলা শহরে পৌঁছে গেলাম। এই যে হলুদ যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এইটা ত্রিমোহিনী মসজিদ পুঠিয়া। আপনাকে ঠিক এই জায়গাতেই আসতে হবে। এই যে এখন যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাতেই আসতে হবে, পুঠিয়া ত্রিমোহিনী মসজিদ। এই যে সুন্দর টেরাকোঠা সমৃদ্ধ যে গেট, এটা পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। আপনি যদি নিজস্ব যানবাহন ব্যতীত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান, তাহলে আপনি ওই ত্রিমোহিনী মসজিদের সামনে আসবেন। এসে ওখান থেকেই পুঠিয়া রাজবাড়িতে আসার জন্য পেয়ে যাবেন ভ্যান, অটো, মাহেন্দ্র। এই যানবাহনগুলোতে আপনি খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। এখানকার ভাড়াটাও হয়তো 20 থেকে 30 টাকার মধ্যে। সুন্দর এই মসজিদটা পুঠিয়া থানা, কাজীপাড়া জামে মসজিদ। পুঠিয়া রাজবাড়ির রাজত্বকালের চিহ্ন আপনি পুঠিয়া থানার সামনে আসলেই দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে পুঠিয়া থানা। দেখেন, এটা পুঠিয়া রাজাদের সেই আমলেই তৈরি বিল্ডিং। ঠিক থানার উল্টো পিঠে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাও পুঠিয়া রাজ্যেরই। মহারানী হেমন্ত কুমারী সহ পুঠিয়া রাজ্যের রাজারা ছিলেন শিক্ষা অনুরাগী। এই জন্য সেই সময় রাজ পরিবারের সন্তানেরা, রাজকর্মচারীর সন্তানেরা সহ এলাকার বিভিন্ন লোকজনের সন্তানদের এখানে শিক্ষাদান করা হতো। এটা ছিল পুঠিয়া রাজ্যের পাঠশালা। পুঠিয়া এখন পৌরসভা 2001 সালে স্থাপিত হয়েছে। সেটাও কিন্তু রাজবাড়ির একটা অংশেই কার্যক্রম শুরু হয়েছে। ঢোকার মুখে আপনি দেখতে পারবেন দুপাশে দুইটি বিশাল পুকুর, যা এখন আপনারা দেখতে পাচ্ছেন। দূরে দুইটা বড় বড় মন্দির আপনাদেরকে দেখাবো। এপাশেও সেই পুকুর। আমরা প্রত্যেকটা জিনিস খুব চমৎকার করে দেখাবো। এই যে একটা বিল্ডিং, প্রথমেই আমরা যাব মন্দিরে। পুঠিয়া মন্দিরের সামনে এখনো কাঠগোলাপের একটা গাছ দেখা যায়। এটা কবে কার তা আমাদের জানা নাই, তবে মন্দিরের সামনে যে ফুল গাছ থাকে তা কিন্তু এখনো সে কালের সাক্ষী হিসাবে আছে। এখনো এই মন্দিরে দূর দূরান্ত থেকে মানুষ ভক্তি দেওয়ার জন্য আসে। আসেন আমরা মন্দিরের ভেতরে যেয়ে দেখি। এসে দিদিদের সাথে পরিচিত হলাম। দিদিরা কোথা থেকে আসছেন? রাজশাহী থেকে। কেন? আচ্ছা, মানত আছে। মানত আছে। এটা মূলত শিব মন্দির। আর যে পাথরের মূর্তিটা দেখা যাচ্ছে, এটা শিবলিঙ্গ। সনাতনীরা বিশ্বাস করে শিবলিঙ্গে জল ঢাললে বা দুধ ঢাললে বা ঘি, মধু এগুলো ঢাললে তাদের শান্তি আসে এবং পারিবারিক এবং সামাজিক বিভিন্ন ধরনের কাজকর্মে তারা শুভ সূচনা করতে পারে। বা এরা শুভর প্রতীক, শান্তির প্রতীক, ভালোবাসার প্রতীক, বন্ধনের প্রতীক। এই মন্দিরের চারপাশটা তারা প্রদক্ষিণ করে। আমরা মন্দিরের পুরোহিতের সাথে কথা বলছি। আপনি কতদিন আছেন? আমি আছি 12 বছর। এর আগে কে ছিলেন? আমার বাবা ছিল। তার আগে? আমার দাদু ছিল। তার আগে? আমার দাদুর বাচ্চা। কতদিন আছে আপনাদের বংশ পরম্পরায়? আমার বংশ পরম্পরা আপনি 60-70 বছর। 60-70 বছর। আপনি একটু ভেতরে যান। এটাই মহাদেবের প্রতীক, শিবলিঙ্গ, শিব মন্দির। এটা হচ্ছে মহাদেবের বা শিবের মাথা বা শিবলিঙ্গের মাথা। এই মাথাতে জল, দুধ, ঘি, মধু এগুলো যখন ঢালে, তখন এগুলা গড়িয়ে এইটা দিয়ে পড়ে, তখন পাত্র পাতা থাকে নিচে, এটা হয়ে যায় প্রসাদ। তখন এগুলো মানুষ আবার খায়।
মহাদেবের সবচেয়ে পছন্দের ফুল হচ্ছে বনফুল, অর্থাৎ যেগুলো প্রকৃতিতে ফুটে, যেমন ধুত্রা, আকন্দ। মহাদেবের আরেকটি খুব পছন্দের ফুল, তার নাম হচ্ছে, আমরা একটু আগে দেখলাম, কাঠগোলাপ। এই ফুলগুলা মহাদেবের পূজার জন্য ব্যবহৃত হয়। আমরা যদি এখন দেখি, যারা মানত করে তারা এই অংশটা দিয়ে ঘুরে, আমরা এক পাক ঘুরে দেখাতে পারি। দেখেন, আমরা ঘোরার সাথে সাথে আরো কিছু দেখাই। তৎকালীন পাথরের টেরাকোটা সমৃদ্ধ দরজা, এগুলো কিন্তু সব পাথর। হ্যাঁ, যে কাঠগোলাপ ফুলের কথা বলছিলাম ওটাই কিন্তু সেই কাঠগোলাপ ফুল। দেখেন, এখনো ভক্তরা কিন্তু এখানে এসে প্রণীত হয়, অর্থাৎ মহাদেবের প্রণাম করে এবং তাদের বিশ্বাস। এখানে একটা মূর্তি ছিল, এখানেও মূর্তি ছিল। এগুলোতে সব জায়গায় এক একটা করে মূর্তি ছিল, এগুলা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এখানেই ঘাট, পাথরের পরে খোদাই করা নাম আছে, এটা পড়া যদিও দুরূহ। এই যে ঘাট, ঘাটটা যদিও বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে। এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, এগুলা কিন্তু সব পাথরের, ঘাটটা বন্ধ করা। দুপাশেই কিন্তু একই রকম, পিছনে ঘাট। মানে রথ মন্দির বলা হয়, নিশান টানানোর জন্য। ওটা পুরোটা হলো আপনার পিতলের, হলো দেখা যাচ্ছে কলসি উপরে। আমরা শিব মন্দিরের বংশ পরম্পরায় যে পূজারী, সেই বংশ পরম্পরায় চলে আসা পূজারীর বর্তমান পূজারীকে পেলাম। দাদা, আপনার নাম কি জানো? শ্রী মিঠুন কুমার চক্রবর্তী। শ্রী মিঠুন কুমার চক্রবর্তী। উনি কাজ করেন শিব মন্দিরে, কিন্তু আমাদের সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা যদিও মন্দির, তবে এটা হচ্ছে রথ মন্দির নামে বা রথ খোলা। অর্থাৎ প্রতি বছর আষাঢ় মাসে মামার বাড়ি বলা হয়, আবার কাছে মাসির বাড়ি বলা হয়, দাদু বাড়ি বললাম আর কি, দাদুর বাড়ি বলা হয়, এটা কোনো ব্যাপার না। কিন্তু তার নিজের বাসা থেকে হলো 9টা দিনের জন্য মামার বাসায় বেড়াতে আসে, 9টা দিনের জন্য। 9টা দিন পর বেড়ানোর পর এখান থেকে উল্টা রথ যাক বলা হয়। 9 দিনের দিন তারা রথে উঠে আবার উল্টা রথ হয়, এখান থেকে আপনার গোবিন্দ মন্দিরে যায়। গোবিন্দ মন্দিরে তার হলো আসল বাসা। আর আমাদের এখানে রথে আপনার হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওঠে না। আমার এখানে রথে উঠে হলো দেখা যাচ্ছে গোপাল, শ্রীকৃষ্ণ, আর হলো দেখা যাচ্ছে যে আপনার রাধারানী, এই 3 জন। আচ্ছা, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের দাদু বাড়ি, গোবিন্দ মন্দির তার নিজের বাড়ি। গোবিন্দ মন্দির থেকে প্রতি বছর আষাঢ় মাসে 9 দিনের জন্য আসে হচ্ছে দাদু বাড়িতে। এটা সেই দাদু বাড়ির মন্দির। এখান থেকে আবার উল্টো রথে করে চলে যায় গোবিন্দ মন্দির। আর ওই যে উপরে দেখা যাচ্ছে, সেটা কিন্তু টোটালটা পিতলের, ওখানে নিশান টাঙানো হতো। এখন যদিও তা আর হয় না, ওটা সেই নিশান টাঙানো, অর্থাৎ পতাকা টাঙানোর জায়গা। এখানে হলো দেখা যাচ্ছে 40টা মন্দির আছে, বুঝছেন? আচ্ছা, 40টা মন্দির আছে। রাজা হলো ছিল না, আপনার হলো 14টা রাজা। রাজা, এখানকার রাজা ছিল 14 জন। আজকে একটি নতুন তথ্য পেলাম আমাদের মিঠুন কুমার চক্রবর্তীর কাছে। রাজা, এই রাজবাড়ির রাজা ছিলেন 14 জন। 14 জনের নাম কি আপনি জানেন? না না না, আচ্ছা, অর্থাৎ যখন যারা রাজা হয়ে আসছে তারা এক একটা মন্দির স্থাপন করছে, একটা মন্দির। এই হিসাবে পুঠিয়া রাজবাড়িতে ধ্বংস হয়ে যাওয়া বা বর্তমান থাকা সব মিলিয়ে মন্দিরের সংখ্যা 40টা। 40টা। আমরা এখন কতগুলো মন্দির পাবো? এগুলো 40টা পাবেন। 40টাই পাবো, তাহলে 2টা পাইলাম। হ্যাঁ, এখানে আপনার 2টা আছে, আর নিচে আছে কালী মন্দির। এটা বলা হয় হলো কালী মন্দির। হ্যাঁ, আমরা যে ধ্বংস অবশেষ দেখতেছি, আমরা এখানে মনে করি এটা কিছু না। ওখানে যে ধুত্রা বা খোকসা গাছ দেখতেছি ওর চারপাশে, ওটাও কিন্তু একটি মন্দির। এই মন্দিরটার নাম কি? কালী মন্দির। কালী মন্দির। এটা নষ্ট হয়ে গেছে কতদিন হলো? মেলা বছর, বহু বছর। অস্তিত্বই প্রায় বিলীনের পথে। এখানে তার কোনো কার্যক্রম হয় না। না না না, এখানে পূজা অর্চনা কিছু হয় না, অর্চনা আর কিছু হয় না। কালী মন্দিরটি কালের বিবর্তনে নষ্ট হয়ে গেছে। শিব মন্দিরের উপরে যে সুন্দর সুন্দর গম্বুজ দেখা যাচ্ছে, তা কমপক্ষে
আজ থেকে 400-500 বছর আগে। এটাই জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের পাশে যে ইটের প্রাচীর সমৃদ্ধ ঘর দেখা যাচ্ছে, এটা মূলত জগন্নাথের ভোগ রাখার জন্য একটা স্থান করা হয়েছিল। এখানেই ভোগ সংগ্রহ করা হতো এবং এখান থেকেই ভোগ বিলানো হতো।